ডিভোর্সের 10 বছর পর নিজের প্রাক্তন স্বামীর বাড়িতে আবারও চলে আসলাম। নিজের ফেলে যাওয়া সংসার কিংবা আবারও ফিরে আসতে পারবো সেটা কখনো কল্পনায়ও ভাবিনি। তার নতুন সংসার, নতুন বউ, এমনকি তাদের একটা ফুটফুটে বাচ্চাও ছিল। তার এত সুন্দর একটা সুখের সংসার, এই সংসারে আমার জায়গাটা না হওয়াটাই স্বাভাবিক ছিল। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সবকিছুই হার মানে। আবারও আমাকে এই বাড়িতেই আসতে হলো। এই সমাজ আমাকে কিভাবে নেবে, মানুষ কি ভাববে, এই সবকিছুর পরোয়া পিছনে ফেলে কোনো এক মায়ার অদৃশ্য আবারও টানে আমি এখানেই ছুটে এসেছি। সংসারের লোভ, সেই প্রিয় মানুষটার লোভ, এসব কিছু আমাকে আমার স্বামীর কাছে এনেই দাঁড় করিয়েছে। আমাকে আটকাতে পারেনি কেউ। এই সুযোগ থেকে দরজায় কলিং বেল চাপার সাথে রিদিকা দরজা খুললো। হয়তোবা এটা ওর মেয়েই হবে। মেয়েটা দরজা খুলেই আমাকে সালাম দিল। সালাম দিয়েই বলল, তুমি কি পুতুল আম্মু? মনে মনে ভাবলাম তেশাই হয়তো আমার ব্যাপারে ওকে পুতুল আম্মু বলতে শিখিয়েছে। এই জন্যই ও দরজা খোলার সঙ্গে সঙ্গে আমাকে পুতুল আম্মু বলছে। আমিও বললাম যে হ্যাঁ, আমি পুতুল আম্মু। আসো আসো, মা ভেতরে আছে, আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি এত দেরি করলে কেন? আমি বললাম বাড়িতে অনেক কাজ ছিল তো তাই দেরি হয়েছে। কিন্তু মামুনি, আমি তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি। ঠিক আছে, তোমাকে আমি বিকেলে চকলেট এনে দিব। ঠিক আছে, সমস্যা নেই, আমি চকলেট কম খাই। আমি বেশি চকলেট খেলে দাঁতে পোকা হবে। আর মা বলেছে যদি বেশি চকলেট খাই তাহলে নাকি আমিও মায়ের মতন অসুস্থ হয়ে যাই। দিদির সাথে কথা বলতে বলতে আমি তেশার রুমে চলে আসলাম। রুমটা ঠিক তেশার বললে চলে না, রুমটা আমার স্বামী হৃদের। এই রুমটাই 10 বছর আগে আমি বউ সেজে এসেছিলাম। প্রথম যখন আমাকে বউ সেজে এই বাড়িতে আনা হয়েছিল তখন এই ঘরটাতেই আমাকে বসানো হয়েছিল। চারিদিকে তাকিয়ে দেখলাম রুমটা আগের মতনই সবকিছু আছে, শুধু মাঝখান থেকে 10টা বছর কেটে গেছে। আমাকে দেখে তেশা শোয়া মানুষ উঠে বসছে। রিদি বলছে, দেখো মামনি, পুতুল আম্মু এসেছে। আমাকে বলল, আপা আপনি এসেছেন, আপনাকে দেখে অনেক খুশি হয়েছি, অনেক ভালো লাগতেছে আমার। জিজ্ঞেস করলাম বাসার অন্য সব লোকজন, আন্টি কেমন আছে? বলে উঠলো, আন্টি এই বয়সে আর কেমন থাকবে, সবাই ভালো আছে, আসতে একটু দেরি হয়েছে, নতুন বাসা নিয়েছি তো সবকিছু গোছগাছ করে রান্না বান্না করে আসতে লেট হয়ে গিয়েছে, সন্ধ্যায় আবার বাসায় ফিরবো। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে আমি দৌড়ে আসলাম। আমার সাথে তেশাও আসলো। এসে রান্নাঘরে দেখি আমার শাশুড়ি মায়ের হাত থেকে হাঁড়ি ছিল, হাঁড়িটা পড়ে গিয়েছে। যদিও আমার এখন তাকে শাশুড়ি বলা চলে না, যেহেতু আজ থেকে 10টা বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তাকে কি বলে সম্বোধন করব সেটাই বুঝে উঠতে পারতেছিলাম না। তেশা তাকে হাত ধরে আস্তে আস্তে টেনে ওঠালেন। রিদির মা হয়তো জানতো যে আমি এই বাসাতে আসবো, যার জন্য সে আমার সঙ্গে কথা বলতে একটু আনমনা হচ্ছিল। তেশা অসুস্থ, তাই হয়তো শাশুড়ি মা এখন রান্না করতেছে। ভাগ্যর কি নির্মম পরিহাস। আজ থেকে 10 বছর আগে এই রান্নাঘরে আমি রান্না করেই সকালবেলা অফিসে যেতাম, আবার অফিস থেকে এসেই আমার প্রতিদিন রান্না করা লাগতো। তখন আমার শাশুড়ি মা রান্না করা খাবারটা পর্যন্ত গরম করে খেতেও অস্বস্তি বোধ করতো, সেইটা পছন্দই করতো না। কিন্তু সেই মানুষটা এখন নিজেই রান্না করে খাচ্ছে। তেশা, তুমি ওনাকে নিয়ে রুমে যাও, আমি বাকি রান্নাটুকু শেষ করে আসছি। তেশা বলল, আপা আপনি রান্না করবেন? বললাম সমস্যা নেই, তুমি ওনাকে নিয়ে যাও, আমি রান্না শেষ করে তারপর আসছি। হৃদের মা আমার দিকে এক পলক তাকিয়ে চোখটা সরিয়ে নিলেন। তার মুখের ভিতরে তার অপরাধ বোধের সম্পূর্ণ ছাপটুকু ভেসে উঠছে। আমি কথা না বাড়িয়ে রান্না করতে শুরু করলাম। রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো হৃদ পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে। বাজারে এত এত মাছ থাকতে এই মাছটাই ওর পছন্দের। আমি যে কয়টা মাস এই বাড়িতে ছিলাম সপ্তাহে 5 দিন হলেও অন্তত তার জন্য পাঙ্গাস মাছ রান্না করা লাগতো। তাই আমি ফ্রিজ খুলে পাঙ্গাস মাছ খুঁজতে শুরু করে গেলাম, আর পাঙ্গাস মাছটা আমি পেয়েও গেলাম।